আপনি তো বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেন। জি। তুমি একজন কোরআনের হাফেজ হয়ে তুমি একটা এতিম মেয়েরে ঠগাইছো। এতিম মেয়ে তুমি টাকা পয়সা নষ্ট করছো, তার জীবনটা নষ্ট করছো। তোমার তোমার সব কিছু ভালোবাসায় আমি এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে তুমি বেকার থাকার পরেও আমি তোমাকে ভালোবাসছি, বিয়ে করছি। তুমি আর তোমার পরিবার আর কোনো মেয়ের সাথে এরকম প্রতারণা করো না। তোমার কাছে আমার এটাই দাবি যে আর কারো জীবন নিয়ে আর খেলা করো না, আর কারো জীবন নিয়ে খেলা করো না। সে আবার এমনি ঠগাইবে, সে যখন যেটা বলছে আমি সেটাই করছি। মানে সে হাফেজ? হ্যাঁ, সে শুধু হাফেজ। হাফেজ হয়ে এত মিথ্যাবাদী করল? হ্যাঁ, এবং হাফেজ যে স্টাইল করে দাড়ি রাখে এটা আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। সে যে এত মিথ্যা কথা বলে, এবং সে আমার সাথে যত জায়গায় ঘুরছে, আমার সাথে 1 বছর আমাদের প্রেমের সম্পর্ক ছিল, তো 1 বছরে ও জুম্মার নামাজটাও ঠিক মতো পড়তে যেত না। 5 ওয়াক্ত নামাজ তো দূরেরই কথা। কি বলেন? তো আমি যখন বিয়ের পর জানি সে হাফেজ, তো তখন থেকে আমি পর্দা করা শুরু করি। সে আমারে বলছে এখন থেকে তোমার বোরখা পড়তে হবে, তুমি যেখানে যাও। পরে আর কি ওই প্রাইভেট কোম্পানিতে আমি 35,000 টাকা মাসে বেতন পাইতাম। পরে ওখানে প্যান্ট গেঞ্জি পরতে হইতো, বললো যে এখন তোমার পর্দা করতে হবে। পরে ওই অফিসের চাকরি আমি ছেড়ে দিই, যেহেতু স্বামী চায় না। মানুষের হচ্ছে যে বিয়ের আগে একটা মেয়ের লাইফ থাকে অন্যরকম, বিয়ের পর তার লাইফটা অন্যরকম হয়ে যায়। আমার ব্যাগ থেকে টাকা, গয়না, স্বর্ণের একটা চেন নিছে 1 ভরি 2 আনা, 1 লক্ষ ক্যাশ টাকাটা নিছে, এবং পুরো ঘর তছনছ করছে। সব কিছু খোঁজাখুঁজির চেষ্টা করছে যে আর কোথাও টাকা আছে কিনা। হাজবেন্ড যদি ঘরে চুরি করে আর থাকে এটা কি? ও সন্ধ্যা 6টার দিকে ব্যাগে করে ওর পোশাক আশাক কয়েকটা নিছে। আমার কিনে দেওয়াই প্যান্ট পরছে, আমার কিনে দেওয়াই গেঞ্জি, আমারই জুতা পরে সে বাসার থেকে বের হয়েছে ব্যাগ নিয়ে। স্বামী স্ত্রী মিলে মাংস রান্না করতে করতে সে গরম তেল দিয়ে আমার হাত পুড়িয়ে দেয়, একদম হাত পুড়াইয়া দেয়। কিভাবে? মানে গরম তেল হলো যে মাংস লাড়ালাড়ি করছে, লাড়ালাড়ি করতে করতে মানে এমনি হলো যে ফালাই দিছে হাতের উপর ইচ্ছা করে। মানে কি এমন ঘটলো? ছেলে কি এমন মধুর টুকরো যে এই ছেলেটাই আমার বিয়ে করতে হবে, এই ছেলের সাথে আমার থাকতে হবে, এই ছেলেটাই আমার মাথায় করে রাখতে হবে? এইটাই বোন আমার কাছে মিলেন। এবং জানেন, আমার কাছে মনে হয় এগুলো একটা ব্যাড এক্সাম্পল। আপনি শিক্ষিত মানুষ, আপনি চাকরিজীবী মানুষ, আপনি কোথায় স্ট্রং হবেন তা না, আপনি এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, অন্য মেয়েদের শেখাচ্ছেন হ্যাঁ ঠিক আছে এরকম করে রাখো জামাইরে। এটা তো অনুচিত বোন। আমি এটা ভুল করছি যে তারে আমি কখনো প্রেশার দিতাম না, কারণ আমার বাবা মারা গেছে। সে হয়তো বা ভালো হবে। আপনার বাবা মার সাথে আপনার জামাই বেকার থাকার কি সম্পর্ক? আমি সব সময় চিন্তা করতাম যে এই মনে হয় ভালো হবে, এই মনে হয় ভালো হবে। আপনি বেকার ছেলেকে বিয়ে করলেন কেন? ভালোবাসি দেখে। আপনার মনে হয় যে এটা যুক্তি ঠিক আছে? আমি ভালোবাসছি দেখে, এবং হচ্ছে যে তার যে ছেলে আপনার কাছ থেকে পালায়ে থাকলো, আপনার টাকা নিল, আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল, চিল্লার কথা বলে, ধর্মীয় কথা বলে মিথ্যে বললো, তার বাপ আপনার নম্বর ব্লক করলো, সারে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না, আপনার জোর করে গিয়ে ধরে বিয়ে করতে হইলো, এবং আপনি তারপরে তারা বিয়ে করলেন, এবং আপনার কাছে এটা স্বাভাবিক লাগতেছে এখন পর্যন্ত? না, আমি ওটাকে হলো যে মনে করলাম যে মানুষ মাত্রই হলো যে ভুল করে, সে এক সময় না এক সময় চাকরি করবে। কারণ আর টাকা মাইরা দেওয়া, সে আমাকে বলছে, আর মিথ্যা কথা বলা, সে আমাকে আপনার নম্বর ব্লক করে দেওয়া, সব মনে হলো যে সব ঠিক আছে। আমার কাছে মনে হলো যে আল্লাহ যদি তার হেদায়েত দান করে তাহলে সে ভালো হবে। যখন আমি ওর ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সব জায়গাতে যাই, তখন দেখি একাধিক মেয়ের সাথে তার চ্যাটিং। কিরকম চ্যাটিং হচ্ছে যে তাদেরকে ভালোবাসে, তাদেরকে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, মানে এরকম একাধিক তার হলো যে মোবাইলে মেসেজ, এবং 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে একজন মেয়ের সাথে তার ফোনে কথা বলা আছে। তো সে সময় আমার কিন্তু মানে ভিতরে একদম ভেঙে গেছে যে তারা আমি ভালোবাসলাম, তারা আমি বিয়ে করলাম, সে আমারে বলছে আমার লাইফে তুমি ছাড়া কোনো মেয়ে নাই, তুমি আমার লাইফে ফার্স্ট মেয়ে। আমার লাইফে কিন্তু সেই আমার প্রথম প্রেম। আপনি তো বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেন। জি। এবং এমন একটা জায়গায় যেখান থেকে মানুষ মানে সম্মান আনে, কিন্তু আপনি বলতেছেন যে আপনার জীবনে উল্টাপাল্টা ঘটনা ঘটছে। আমাকে একদম শুরু থেকে বলেন তো বোন। আচ্ছা, আমি হলো যে একটা প্রাইভেট কোম্পানিতে, সরকার পরিবর্তনের পরে প্রাইভেট কোম্পানিতে এটা জয়েন করি। তো জয়েন করার সুবাদে আমার জোন ছিল রামপুরা টু কুড়িল বিশ্ব রোড। তো আমি ওই জায়গা থেকে আসছি আমার টিম নিয়ে আসার পথে
18ই ডিসেম্বর 2024 সালে ছেলের সাথে আমার পরিচয় হয়। হুম তো সে আমারে জিজ্ঞেস করে যে ম্যাডাম আপনাদের কাজটা কি, আপনাদের মানে চাকরির নিয়মগুলো আমারে বলেন, আমি তো বেকার ছেলে, তাহলে আমি আর কি চাকরি করব। তো আমার কথা হলো আমাদের কোম্পানিতে মাঝে মধ্যে যেহেতু লোক নাই, তার তো সমস্যা নেই। হুম তখন ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার বায়োডাটা সিভি টিভি সব আমাকে দিয়েন, সার্টিফিকেট, আমি দেখব, যদি সুযোগ থাকে তাহলে আপনাকে কাজে লাগাবো। জি তারপর হলো যে ওর সাথে এমনি কথা বলতে বলতে ওর আচার আচরণে, ওর সব কিছুতে আমার ভালো লাগে, ওর ব্যবহার তো ভালো লাগার পরে এক পর্যায়ে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হুম হুম। তো প্রেমের সম্পর্ক কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে 18ই ডিসেম্বর 2024। এই সেদিনের ঘটনা? হ্যাঁ ওকে। ওটা হচ্ছে আমাদের ফার্স্ট দেখা। হুম তারপর একাধিকবার ফোনে কথা হয়েছে, দেখা হয়েছে, এরকম ভাবে আমাদের একটা ভালো সম্পর্ক চলছিল। ওকে। বিয়ে হইলো কবে গিয়ে? আমাদের বিয়ে হয়েছে 27শে ডিসেম্বর 2025। আচ্ছা। তো বিয়ের পর? বিয়ের আগেও ঘটনা আছে। তো তার সাথে হচ্ছে যে আমার ভালো একটা সম্পর্ক, একসাথে ঘুরি ফিরি। তো আমার আব্বা মারা গেছে 12 অক্টোবর 2025 সালে। তো আমার আব্বা ব্রেন স্ট্রোক করছিল, ঢাকায় আসছিল চিকিৎসা করার জন্য। তো আমার আব্বাকে অনেক সান্ত্বনা দিত যে আঙ্কেল এগুলো নিয়ে টেনশন করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো থাকবেন, মানে অনেক আর কি কথা বলতো আব্বাকে। তো আব্বা বললো ছেলে তো ভালো, তাহলে তোমার তো আর, আমি যদি মারাও যাই তোমার কোনো টেনশন থাকবে না। তো আমার কাছে কথা হলো ভালো ছেলে যেহেতু, আমার আব্বাও খুশি, তো আমার তো সমস্যা নেই। পরে আমার আব্বা যেদিন মারা যায় 12 অক্টোবর 2025 সালে, ও আমার সাথে গেল যে আমি তোমার আব্বাকে দেখতে যাব। পরে গেল, 4 দিন আমাদের এলাকায় থাকলো, আমাদের বাসায়। 4 দিন পরে আমরা ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে যেহেতু আমি চাকরি করি, আমাকে তো এত বেশি লং ছুটি দিবে না, আমি চলে আসি। আসার পরে সে বলল তার ফোনটা নষ্ট হয়ে গেছে, আমার একটা ফোন কিনে দাও। পরে তাকে আমি একটা 10,000 টাকা দিয়ে ফোন কিনে দিলাম। সে কিন্তু বেকার, কোনো চাকরি টাকরি করতো না। আমার টাকা নিয়ে ওর মেস ভাড়া, ওর সব কিছু চলতো, ওর পোশাক আশাক, খাবার, যাবতীয় সব কিছু আমি দিতাম। তো চলার পরে ও আমাকে আর কি 24শে নভেম্বর বলল যে আমার বোনের অপারেশন হবে, চিস্টের একটা অপারেশন হবে, মেয়েদের বাচ্চা না হলে যে অপারেশনটা হয়। তো বললো যে অপারেশন হবে, অপারেশনে 40,000 মতো খরচ হবে, তো তুমি আমাকে টাকা দাও। কারণ জানি আমার কাছে যেহেতু আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি এবং আমার লাইফে কিন্তু আমি আগে খেলাধুলা করতাম, তো ওখান থেকে ও জানে আমার কাছে টাকা পয়সা আছে। তো আমাকে বলল, আমার কাছে কত হলো মানুষের বিপদ হইতেই পারে, যেহেতু ভালোবাসি দিয়ে তাকে। কত টাকা দিছিলেন? আমি তাকে তখন 40,000 টাকা দিই সর্বমোট? তো 40,000 টাকা দিলাম। তো 40,000 টাকা দেওয়ার পর ও 25শে নভেম্বর বাসায় গেল, 25শে নভেম্বর 2025। তো বাসায় যাওয়ার পর ও আমার সাথে যোগাযোগ করে কথা বলে, এরকমভাবে কথা বলতে বলতে 15ই ডিসেম্বর থেকে ওর সাথে আমার আর কথা হয় না। মানে মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দেয় না, কথা বলে না। তখন আমি চিন্তা করলাম যে কি হইলো, ওর কি কোনো বিপদ আপদ হইলো নাকি। পরে আমার ছোট ভাইকে দিয়ে ওকে ফোন দেওয়ালাম, কারণ যেহেতু আমাদের পরিবারের সবাই আমাদের ভালোবাসার সম্পর্কটা জানে। পরে বলার পরে আমার ছোট ভাইকে বলতেছে আমি 100 দিনের জন্য তাবলিগ জামাতে আসছি, আমি তোমার বোনের সাথে এখন কথা বলতে পারবো না, কারণ পরনারীর সাথে তাবলিগ জামাতে কথা বলা যায় না ফ্যামিলি ছাড়া। তো আমার একটু রাগ হইলো যে সে তাবলিগ জামাতে গেলেও তো আমাকে অন্তত বলতো যে আমি যাচ্ছি, আমি 100 দিন পরে তোমার সাথে যোগাযোগ করব। তো তারপর কয়েকদিন গেল, আমি আবার হলো যে 23শে ডিসেম্বর 2025 তার বাবাকে ফোন দিলাম। কারণ আমাদের যখন রিলেশন ছিল তখন তার বাসায় আমাদের রাজশাহীর আম, আচার, তারপর আখের গুড়, লিচু সব কিছু আমি দিয়ে পাঠাইছি। তার বাবা মার সাথে কথা হইতো আপনার? হ্যাঁ, ওর মায়ের সাথে কথা হতো, ওর বাবার সাথে না। এবং হচ্ছে যে 2 ঈদেই তার বাবা মার জন্য আমি পোশাক আশাক দিয়ে পাঠাইছি ঢাকা থেকে। তার মায়ের সাথে কথা হতো আমার। তো তারপর তখন মনে করেন যে আমি তার বাবাকে ফোন দিলাম, তার মা আমার ফোন রিসিভ করছে না। পরে ওর বাবাকে ফোন দিলাম, বাবাকে ফোন দিয়ে বললাম যে দেখেন, আমরা যেহেতু একটা প্রেমের সম্পর্ক আমাদের আছে এবং আমার কাছ থেকে হলো টাকা নিয়ে গেছে, তো আপনি যদি এটার একটা সমাধান করেন, আমার বাবা মারা গেছে, আপনি যদি বলেন যে আমি বাবা হিসাবে বলছি, তুমি এগুলো ভুলে যাও, আমার ছেলের সাথে যেহেতু তোমাদের জেলা আলাদা আমাদের জেলা আলাদা, বা আমরা অন্য পরিবার, তাহলে অ্যাডজাস্ট হবে না, তুমি আমাদের সাথে যোগাযোগ রাখো না। তো আপনি শুধু বাবা হিসাবে যদি এটা বলেন আমি মাইনে নিব, আপনার ছেলের সাথে আমি কোনো যোগাযোগও করবো না, টাকাও আমি চাইবো না। তো বললো যে আমি আগামীকালকে আমার ছেলে আর ছেলের মায়ের সাথে কথা বলে আমি জানাবো। তো
তো পরের দিন আমি অপেক্ষায় আছি যে আঙ্কেল আমাকে ফোন দিয়ে জানাবে। পরে দেখি আঙ্কেল আমার নাম্বার ব্ল্যাক লিস্ট করে দিল। ব্ল্যাক লিস্ট করে দেওয়ার পর ও 25শে ডিসেম্বর আবার আমাকে ফোন দিছে 2025 সালে। বলছে আমার আব্বা হার্টের রুগী, তুমি ফোন দিয়ে মানে এরকম কেন কথা বলছো? যে তুমি তো তাবলিগ জামাতে আসো, তাহলে আজকে আবার কীভাবে তুমি আমার সাথে যোগাযোগ করছো? তো বলছে আমার আব্বা আমার ফোন কেড়ে নিছে, এটা অন্য নাম্বার থেকে কথা বলছি, তোমার যদি টাকা নেওয়ার হয় তুমি শেরপুরে এসে টাকা নিবা, তাছাড়া তুমি আমার সাথে বেশি কথা বলার চেষ্টা করবো না, নাহলে কিন্তু তোমার পরিণতি অন্যরকম হবে। আমি বললাম ঠিক আছে, যেহেতু আমি টাকা দিছি, তুমি যদি আমারে ভালো না বাসো সমস্যা নেই, আমার টাকাটা নিয়ে আমি চলে আসবো। পরে আমার 2টা ছোট ভাইকে সাথে করে নিয়ে 26শে ডিসেম্বর আমি শেরপুর যাই। যাওয়ার পরে তখন ওরে ফোন দিছি সকাল 11টায় যে আমি শেরপুর ঢুকে গেছি, আমি শেরপুর সদরে আছি, কখন কোথায় টাকা দিবে আমারে জানাও। কারণ টাকা ব্যাংকে থেকে তুলে ওর হাতে দিছি, কোনো ডকুমেন্টস নাই, আমি তো থানায় যে অভিযোগ করতেও পারবো না। ওরে বললাম, ওরে বলার পরে ও আর কি ফোন বন্ধ করে দিল। যখন বলছে আমি শেরপুরে ঢুকছি, ওরা ও ফোন বন্ধ করে দিল। ফোন বন্ধ করে দেওয়ার পরে এখন তো আমি হতাশ, এখন আমি কী করব? থানায় গেলাম, থানায় যাওয়ার পরে বলছে আপনার ডকুমেন্টস কি? কারণ ডকুমেন্টস ছাড়া তো অভিযোগ করাও যাবে না। মানে আমার এক চাচাতো ভাই, উনি আবার হচ্ছে প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন সাবেক। তো ওনাকে বললাম ভাই আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তো আপনি আমার একটা সমাধান করে দেন। তো ভাই আর কি একটু আমার সাথে রাগারাগি করলো, হ্যাঁ ভালোবাসলে টাকা দিয়ে দিতে হবে, হ্যান ত্যান, বড়ো ভাইরা যেরকম শাসন করে। তো আমাকে অনেক বকাঝকা করলো। তো আমি বললাম যে আমার বাবা মারা গেছে, আমার এভাবে বকাঝকা করেন না, যেহেতু একটা মানুষ ভুল করছে আপনি এভাবে বইকেন না ভাই। তখন বললো আচ্ছা ঠিক আছে, আমি শেরপুরের একজন সাংবাদিক দেখে দিচ্ছি। পরে একজন সাংবাদিককে নাম্বার দিল, তখন আমার সাথে বিকাল 3টার দিকে দেখা করলো। সাংবাদিককে সব ঘটনা যখন বললাম, তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওদের পরিবারের সাথে যোগাযোগ করি। মানে ততক্ষণ পর্যন্ত আমার একটাই আশা ছিল যে আমাদের বিয়ে না হইলেও অন্তত হলো যে একটা সমাধান দিবে বা বলবে যে থাক এগুলো লোক জানাজানি না করে তুমি তোমার মতো ঢাকায় ফিরে যাও, আমি ফিরে চলে আসতাম। তো তার বাবা মা উল্টাপাল্টা কথা, হ্যাঁ মেয়ে হলে ছেলে পাইলেই প্রেম করতে হবে, ছেলে পাইলেই ভালোবাসায় জড়ায় যাইতে হবে, আমরা এগুলোর কোনো সমাধানে যাব না, যা ইচ্ছা তাই করো। সাংবাদিক দেখা করতে ওনার বাসায় গেছিল, মানে সাংবাদিককে বলছে, আমি যাই নাই। ও মানে ওই সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে, আপনাদের সাথে কথা না আমরা যাই। তারপর আপনি কেন বললেন না? না আমি যাই না, যে লোকজন জানাজানি হবে, এটা নিয়ে তাদের পরিবার হয়তো বা সমাজের কাছে একটু নিচু চোখ হয়ে যাবে, এই সব আমি চিন্তা করে যাই নাই। কারণ সবারই তো হলো যে সম্মানের একটা চিন্তা আছে, এই জন্য আমি কিন্তু যাই নাই। তো সাংবাদিক এসে বললো যে ওরা কোনো সমাধান করবে না। যে সমাধান না করলে তাহলে কি করার, তাহলে ওর ভাই বা কেউ যদি থাকে যোগাযোগ করেন, ওরা কি বলে দেখেন, যদি না হয় তাহলে আমি আমার মতো হলো যে আইনি পদক্ষেপ নিব। যেহেতু ওর সাথে আমার রিলেশন, আমরা বিভিন্ন জায়গায় গেছি, সবাই জানে, আমার পরিবারও জানে, আমার বাসায় যেহেতু 4 দিন থেকে আসছে, তাহলে আমি অন্য পদক্ষেপে আমি আগাবো। আপনার বাসায় গিয়েও ছিল 4 দিন? হ্যাঁ, আমার দেশের বাড়িতে যখন আমার আব্বা মারা যায় তখন যে 4 দিন ছিল, মানে আপনার বাবা মরার সময় আপনার ওখানে ছিল? ওকে। তো পরে তখন ওর ভাই মানে বন্ধুর মতো ছিল না হাজবেন্ডের মতো ছিল? না, আমাদের প্রেমের সম্পর্ক ছিল একদম, হচ্ছে যে অফিস কলিগ থেকে সবাই জানতো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। মানে আমরা ঘোরাফেরা যা আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি ফিরছি গেছি, তো সবাই জানতো যে ও সবাইরে পরিচয় দিত যে এটা আমার বউ। এখন তো আপনারা হাজবেন্ড ওয়াইফ, এখন আমরা হাজবেন্ড, কিন্তু যে সময় গেছে তখন তো আপনার হাজবেন্ড ওয়াইফ ছিলেন না? না না, তখন আমাদের প্রেমের সম্পর্ক ছিল। তখন কি আপনারা একসাথে রাত্রি যাপন করতেন? না, তখন আমাদের এমনিতে ঘোরাফেরা হইতো, কিন্তু একসাথে থাকা হতো না। মানে যখন আপনার বাড়িতে গেল তখন? না, বাড়িতে গেল তখন ও এক রুমে ঘুমাইতো, আমি আমার মা বোন এক রুমে ঘুমাইছি। জি। তো উনি আবার পরের দিন আমার সাথে যোগাযোগ করলো, উনি ময়মনসিংহে থাকে। তো উনি বললো যে আমার একটা জানাজা আছে, এই জানাজা শেষ করে আমি তোমার সাথে দেখা করব। জি। তো আমি অপেক্ষা করলাম যে যেহেতু ঢাকা থেকে আসছি, তাহলে এটা শেষ। আপনি যে ঢাকা থেকে গেছেন তার সঙ্গে কোনো যোগাযোগ করে যান নাই? না, যোগাযোগ হয়েছে। তাকে বলছেন যে আমি আসতেছি? হ্যাঁ। সে কি বলছে? সে বলছে ঠিক আছে আসো, সমস্যা নেই। কিন্তু তারপরে যাওয়ার পর বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, যাওয়ার পর সকাল 11টার পর ফোন বন্ধ করে দিয়েছে। ওকে। তো তার ভাই আসলো, তার চাচা আসলো আমার সাথে দেখা করতে। তারা দেখা করার পরে তারা বিয়ের প্রস্তাব দিল। তো আমি বললাম যেহেতু ভালোবাসি তাহলে তো বিয়ে করতে আমার আর অসুবিধা নেই। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব। পরে ছেলেরা হাজির করলো, ফোন বন্ধ করেছিল, বাসাতেও ছিল না, কোথায় জানি চলে গেছিল।
তখন কি ওই চিল্লার 100 দিন চলতেছে নাকি চিল্লার না 100 দিন চিল্লাই যায় না, এটা হচ্ছে মিথ্যা। তখন তো আপনি ধরতে পারলেন যে সে মিথ্যা বলছে? হ্যাঁ মিথ্যা কথা বলছে। ওকে, ততদিন কি আপনি ধরতে পারছেন যে সে অনেক মিথ্যা কথা বলছে? না ওকে, কিন্তু ওইটা যে একটা চিল্লা নিয়ে মিথ্যা বলছে এটা ধরতে পারছেন? এটা ধরতে পারছি। ওকে, তারপর? তো তারপর তখন মনে করেন আমাদের 27শে ডিসেম্বর বিয়ে হয়, 27শে ডিসেম্বর 2025 সালে। বিয়ের দিন আমার আর কি ওর বড় ভাই যেটা আমার চাচা শ্বশুর, ওনারা বললো যে কুরবানি ঈদের পরে তোমাদের আমরা অনুষ্ঠান করে দুই পরিবার একসাথে করে আমরা উঠাই নেব, তুমি যেহেতু চাকরি করো তাহলে তোমরা ঢাকায় চলে যাও। তো বিয়ে পড়ার পর আমরা ঢাকায় চলে আসি। তো ঢাকায় আসার পরে আমাদের সম্পর্ক খুব ভালোই যাচ্ছিল, মানে স্বামী স্ত্রী একসাথে থাকছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম। আমরা কক্সবাজার ঘুরতেও গেলাম, আবার আমরা হলো যে বিভিন্ন জায়গায় ঘুরছি, 300 ফিটে গেছি, বাণিজ্য মেলায় গেলাম, বই মেলায় গেলাম, আমরা ঘুরছি আমাদের মতো করে। তো ঘোরার পরে ঈদের সময় আমার মা আসলো এলাকা থেকে। ঝামেলা কই হলো? ঝামেলাটা হচ্ছে তার 1 এপ্রিল দেখি একাধিক মেয়ের সাথে সম্পর্ক। কিভাবে দেখলেন? মানে ও আর কি ফোনে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, তো একের পর এক মেসেজ আসছে ওর ফোনে। তো আমার সন্দেহ হলো এতগুলো মেসেজ কার আসছে, ও তো ঘুমায় গেছে। আমরা দুইজন কিন্তু ওর ফোনে বা আমার ফোনে ভিডিও দেখতাম, মানে যে কোনো নাটক আমরা দেখতাম বা সিনেমা দেখতাম দুইজনে। আমরা কিন্তু দুইজনে এক প্লেটেই ভাত খাইতাম। আমাদের এতটাই হলো যে ভালোবাসাটা ছিল যে আমরা এক প্লেটে ভাত খাইতাম, এক মগে আমরা চা খাইতাম, আবার এক বালিশে ঘুমাইতাম, মানে আমার এতটাই সে ভালোবাসত। তো পরে আর কি যখন আমি ওর ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সব জায়গাতে যাই, তখন দেখি একাধিক মেয়ের সাথে তার চ্যাটিং। কিরকম চ্যাটিং? চ্যাটিং হচ্ছে যে তাদেরকে ভালোবাসে, তাদেরকে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, মানে এরকম একাধিক তার হলো যে মোবাইলে মেসেজ, এবং 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে একজন মেয়ের সাথে তার ফোনে কথা বলা আছে। তো সে সময় আমার কিন্তু মানে ভিতরে একদম ভেঙে গেছে যে তার আমি ভালোবাসলাম, তার আমি বিয়ে করলাম, সে আমারে বলছে আমার লাইফে তুমি ছাড়া কোনো মেয়ে নাই, তুমি আমার লাইফে ফার্স্ট মেয়ে। আমার লাইফে কিন্তু সেই আমার প্রথম প্রেম। তো তারপর মনে করেন যে আমি অনেক কান্নাকাটি শুরু করছি। কান্নাকাটি করতে করতেই আমি কিন্তু ওর ফোন থেকে সবগুলো আমার ফোনে ডকুমেন্টস নিয়ে নিই, যে পরবর্তীতে আমরা বলতে পারি কি প্রমাণ আছে তোমার কাছে। আমি ওই প্রমাণগুলো নিয়ে নিই। প্রমাণ যখন নেওয়া হয়, প্রমাণ নেওয়া হওয়ার পরে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি প্রমাণগুলো সব আমার ফোনে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে তখন ওরে আমি উঠাইলাম ঘুম থেকে, যে তুমি আমার ভালোবেসে বিয়ে করছো, তাহলে তোমার এতগুলো মেয়ের সাথে সম্পর্ক কেন? তখন ও বলছে আমি তো চাকরি করি না, আমি বেকার থাকি, আমার সময় কাটে না, এই জন্য আমি টাইম পাস করি। তখন আপনার স্বামী বেকার? হ্যাঁ তখনও বেকার। আপনি বেকার ছেলেকে বিয়ে করলেন কেন? ভালোবাসি দেখে, ভালোবাসার কারণে। আপনার মনে হয় যে এটা যুক্তি ঠিক আছে? আমি ভালোবাসছি দেখে, এবং হচ্ছে যে তার যে ছেলে ব্যবহার, আপনার কাছ থেকে পালায়ে থাকলো, আপনার টাকা নিল, আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল, চিল্লার কথা বলে, ধর্মীয় কথা বলে মিথ্যে বললো, তার বাপ আপনার নম্বর ব্লক করলো, সারে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না, আপনার জোর করে গিয়ে ধরে বিয়ে করতে হইলো, এবং আপনি তারপরে তারা বিয়ে করলেন, এবং আপনার কাছে এটা স্বাভাবিক লাগতেছে এখন পর্যন্ত? না আমি ওটাকে হলো যে মনে করলাম যে মানুষ মাত্রই হলো যে ভুল করে, সে এক সময় না এক সময় চাকরি করবে। কারণ আর সে টাকা মাইরা আমাকে- দেওয়া, সে আমাকে বলছে আর যে- মিথ্যা কথা বলা, সে সে আমাকে আপনার যেহেতু নম্বর ব্লক বলছে, করে দেওয়া, সব মনে হলো যে সব ঠিক আছে। আমার কাছে মনে হলো যে আল্লাহ যদি তার হেদায়েত দান করে ওরে বাবা। তাহলে সে ভালো হবে। ঠিক আছে, ওকে। পরে মনে করেন বিয়ের কিছুদিন পরে আমি জানি যে তার মানে বাংলা কোনো লেখাপড়ার যোগ্যতাই নাই, আচ্ছা, সে শুধুমাত্র কোরআনের হাফেজ। এবং তার যে এসএসসি ইন্টারের সার্টিফিকেট আমাকে দেখাইছে, সে বলছে উত্তরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হচ্ছে অনার্স 3rd ইয়ারের ছাত্র, সব এগুলো মিথ্যা। আচ্ছা, এগুলো আমি বিয়ের পর জানি। এখন মানে সে হাফেজ? হ্যাঁ সে শুধু হাফেজ। হাফেজ হয়ে এত মিথ্যাবাদী হ্যাঁ, এবং হাফেজ যে স্টাইল করে দাঁড়িয়ে রাখে, এটা আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। আপনাকে সব প্রমাণ আমি দেখাচ্ছি যে তার মনে করেন সে যে এত মিথ্যা কথা বলে, এবং সে আমার সাথে যত জায়গায় ঘুরছে, আমার সাথে 1 বছর আমাদের প্রেমের সম্পর্ক ছিল। তো 1 বছরে ও জুম্মার নামাজটাও ঠিক মতো পড়তে যাইতো না, 5 ওয়াক্ত নামাজ তো দূরেরই কথা। কি বলেন? তো আমি যখন বিয়ের পর জানি সে হাফেজ, তো তখন থেকে আমি পর্দা করা শুরু করি। সে আমারে বলছে এখন থেকে তোমার বোরখা পড়তে হবে, তুমি যেখানে যাও। পরে আর কি ওই প্রাইভেট কোম্পানিতে আমি 35,000 টাকা মাসে বেতন পাইতাম।
পরে ওখানে প্যান্ট গেঞ্জি পরতে হইতো, বললো যে এখন তোমার পর্দা করতে হবে। পরে ওই অফিসের চাকরি আমি ছেড়ে দিই, যেহেতু স্বামী চায় না। মানুষের হচ্ছে যে বিয়ের আগে একটা মেয়ের লাইফ থাকে অন্যরকম, বিয়ের পর তার লাইফটা অন্যরকম হয়ে যায়। স্বামী যেভাবে চাইবে আমি সেভাবেই চলবো। আমি সব কিছু ছেড়ে দিলাম। আমি কিন্তু রানিং মাস্টার্সের ছাত্রী। আমারে বললো যে তুমি ক্লাস করতে যাবা না, তুমি শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিবা, কারণ ক্লাস করতে যাবা তুমি যেহেতু একটু স্মার্ট পেয়ে তখন তোমাকে সবাই পছন্দ করবে, তুমি আমাকে ছেড়ে দিবা, তোমার ক্লাস করতে যাইতে হবে না। আমি ক্লাস করেও ছেড়ে দিলাম যে না থাক, আমি তাহলে ক্লাস করব না, ভার্সিটিতে যাব না। সে যেভাবে চাইবে আমি সেভাবেই চলবো। তার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছি ভাইয়া। সে তো পড়তো না। সে পড়তো না, কিন্তু আমি শুরু করে দিয়েছি। সে চাকরিও করতো না? না, সে চাকরিও করতো না। আপনার চাকরিও ছেড়ে দিলেন আপনি? হ্যাঁ, চাকরি ছেড়েতে আরেকটা কোম্পানিতে, যেখানে হচ্ছে যে হিজাব করে চাকরি করা যায়, সে জায়গায় আমি চাকরি নিলাম ওকে। আরেকটা প্রাইভেট কোম্পানিতে। তো চাকরি নেওয়ার পরে ওর জন্য আমি সব কিছুই আমি ত্যাগ করা শুরু করলাম একে একে। সে আপনার জন্য কি কি ত্যাগ করা শুরু করলো? ও আমার জন্য কোনো কিছুই ত্যাগ করেনি। তা আপনি কেন করতেছেন? শুধু ওর ভালোবাসা ছাড়া ওর কিছুই ছিল না, কিন্তু ওর ভালোবাসাটাও ফেক ছিল। সে তো একই ভালোবাসা 21 জনকে দিয়ে গেছে। তার একাধিক মেয়ের সাথে সম্পর্ক, সে কখনো আমাকে মন থেকে ভালোবাসা নেই। পরে ভাইয়া আমি ধরার পরে সে আমার কাছে অনেক ক্ষমা চাইলো, আমার মায়ের সামনেই মনে করেন হাত পা ধরে মাপ চাইতেছে যে আমার ভুল হয়ে গেছে। পরে এটা শ্বাস ছিল? হ্যাঁ, পরে সব নাম্বারগুলো ডিলিট করে দিল। যখন একাধিক মেয়ের সাথে, তার 1 এপ্রিল ধরলাম। ধরার পরে মানে এই যে এপ্রিল? হ্যাঁ, এই 2026 এর 2026-এর 1 এপ্রিল তাকে মানে একাধিক মেয়ের সাথে ধরার পরে সবগুলো নাম্বার সে ডিলিট করে দিল। হোয়াটসঅ্যাপ থেকে, মেসেঞ্জার থেকে, ইমো থেকে ব্লক করে ডিলিট করে দিল যে তুমি আমার প্রথম প্রেম, আমি তোমাকে বিয়ে করছি, আমি আর কোনো মেয়ের সাথে আর যোগাযোগ রাখবো না, আমি ভুল করছি, আমারে মাফ করে দাও। তারপরে আবার আমি কি তারে কাণ্ড মাফ করে ঘটছে? দিলাম। আবার এই কাণ্ড ঘটছে? তারে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আমার শাশুড়ি আমারে ফোন দেয় 4 মাস পরে। এই 4 মাসের মধ্যে আমার শাশুড়ির সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। ওকে। শ্বশুরের সাথে হয়নি, আমার শাশুড়ির সাথেও হয়নি। ছেলের সাথে যোগাযোগ হইতো, মানে আমার স্বামীর সাথে তাদের পরিবারের সবসময় যোগাযোগ হইতো। আপনার স্বামী আপনার আমার কাছে সাথে থাকতো? হইতো না। আপনার স্বামী আপনার কাছে থাকতো? হ্যাঁ, আমার সাথে ঢাকাতেই থাকতো? ঢাকাতেই থাকতো, আমার বাসাতে। এবং তখন সে কি চাকরি করতো? কোনো চাকরি করতো না, তখনও সে বেকার? তখনও সে বেকার। তখনও সে বেকার। এ খোদা, আপনি জিনিস। তারপরে তো আমার ভাসুর, চাচা শ্বশুর, ফুফা শ্বশুর, মানে ওই পরিবারের সবার সাথে যোগাযোগ হইতো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির সাথে মানে যোগাযোগ সে হইতো না। আপনার প্রেম থেকে শুরু করে বিয়ের লাস্ট দিন পর্যন্ত আপনার গাড়ির উপরে বসে খাইছে? হ্যাঁ, আমার উপর দিয়ে চলছে। এবং সেই সুযোগ আপনি করে দিয়েছেন? যা আমার কাছে, সে তো আমার সব মিথ্যে কথা বলছে। কি সে মিথ্যা বলছে যে তার পরিবার হলো যে তেমন ভালো না, তারা মধ্যবিত্ত পরিবার, এবং হচ্ছে যে তার অনেক কষ্ট, তাকে অনেক কষ্ট করে চলতে হয়। তো আমিও যেহেতু অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই আমি টুকটাকভাবে তাকে সাহায্য করার চেষ্টা করছি। তার মেস ভাড়া দিছি, তার খাবার খরচের টাকা, তার পাঞ্জাবি কিনে দিছি। আর এক একটা পাঞ্জাবি মনে করেন ব্র্যান্ডের পড়তো, 2000 2500 টাকা দামের। রুচির দিক দিয়ে ভালো দেখাইতো। মানে সে যে আমার এমনি ঠকাবে আমি কখনো কোনো দিন কল্পনা করে নাই। তো আমারে অনেক কান্নাকাটি করে বলতো, তখন আমি তারে সব কিছু দিছি। শেষের দিকে আসেন এবার। তো তারপর 6 এপ্রিল আমার শাশুড়ি আমাকে ফোন দেয়। ফোন করে বলে, তুমি কি আল্লাহকে ভয় করো না? প্রথম কথা আমার শাশুড়ির। আমি সালাম দিছি, বলছে আম্মা আপনি কেমন আছেন? সে তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি একটা মেয়ে হিসাবে শেরপুর আইলা, আমার ছেলেরে বিয়ে করলা, তুমি আমার ছেলেকে ডিভোর্স দাও। তুমি যদি আমার ছেলেকে ডিভোর্স না দাও, আমি তোমার সংসারটাকে জাহান্নামে পরিণত করব। তোমার উপরে অনেক অত্যাচার, এবং হচ্ছে যে তোমার শরীরে আগুন ধরাই দেব। তো আমি আবার বললাম যে আম্মা আপনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার শাশুড়ি কিন্তু মহিলা মজলিস করে, এবং হচ্ছে আমার শ্বশুর কিন্তু হাজি, মসজিদে ইমামতি করে এবং মসজিদের সভাপতি। তো আমি বললাম যে আপনারা এটা বলতে পারেন যে আমাদের পরিবারের বউরা কেউ চাকরি করে না, তুমি চাকরি করবা না। আমার ছেলে তোমার এই ডাল ভাত খাইয়া রাখলো, তুমি ডাল ভাত খেয়ে থাকো। তো আপনি কেন সংসার ভাঙার চেষ্টা করবেন? আল্লাহ বলেছে হালালের মধ্যে সব থেকে নিকৃষ্টতম হচ্ছে ডিভোর্স। তো আপনি এটা কেন বলবেন? এটা বললেন না। এটা তো হলো যে ফেরাউনের মাও কোনোদিন বলে নাই, তাহলে তো আপনি ফেরাউনের মায়ের থেকেও খারাপ। আমি কিন্তু এইভাবেই বলছি। তখন ও বলছে তুমি আমার ছেলেকে যদি ডিভোর্স দিয়ে দাও, তাহলে তুমি ভালো করে বিয়ে করতে পারবা এবং তুমি জান্নাতে যাইতে পারবা। আর আমার ছেলেরা যদি না ছাড়ো, তাহলে তুমি জাহান্নামে যাবা।
ও মানে সে ঠিক করে দিচ্ছে জান্নাত জাহান্নাম। হ্যাঁ, আমার শাশুড়ি আমারে বলে এবং বলে তোমার আব্বা মারা গেছে, তোমার আব্বা কিন্তু জাহান্নামে আছে। কারণ মেয়েরা যদি খারাপ কাজ করে, বিয়ের আগে ছেলের সাথে প্রেমে জড়ায়, ছেলের সাথে ঘুরে ফিরে, এই কারণে বাবা মা জাহান্নামে যায়। তো আমি বললাম যে আপনার ছেলেও তো অপরাধ করছে, আমি তো একাই অপরাধ করে নেই। আমি যদি হালাল হারাম না বুঝি, আমি যেহেতু জেনারেল লাইফে লেখাপড়া করছি, ধার্মিক জ্ঞান আমার না থাকলেও আপনার ছেলের আছে, যেহেতু আপনার ছেলে কোরআনের হাফেজ, তাহলে আপনার ছেলে কেন একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়াইলো বা আমার সাথেই কেন প্রেম করে আমাকে বিয়ে করলো? তাহলে তো সেও অপরাধী। উত্তর কি দিল? তখন বলছে হ্যাঁ আমার ছেলে হলো যে খারাপ, তো খারাপ ছেলের কেন বিয়ে করলাম? আমার ইচ্ছা। আমি বললাম আমি ভালোবাসছি, আমি বিয়ে করছি। তো বলছে তুমি আমার ছেলেরে ডিভোর্স দাও, নাহলে তোমার সংসার আমি জাহান্নামে পরিণত করবো। বাহ, তারপর সে কি করলো? তো আমি বললাম যে আম্মা দেখেন, আমি যতদিন পয়সা আছি আপনার ছেলের ডিভোর্স আমি দিব না। এর রিয়াকশন কি হইলো? তখন বললো যে দেখি তুমি কতদিন আমার ছেলেকে আটকায় রাখতে পারো, কতদিন আটকায় রাখতে পারো, এটাই আমি দেখব। তো আমি বললাম যে ঠিক আছে, আমার দেখেন, আমাদের যদি ভালোবাসা উপর আল্লাহ ঠিক করে রাখে, আপনি কখনো কায়রা নিতে পারবেন না। আর যেদিন আমার মনে হবে যে না আপনার ছেলেকে দিয়ে আমার আর যাচ্ছে না, সেই দিন আমি স্বেচ্ছায় আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেব। ওকে, তারপর? তারপর বলছে তোমার কাবিনের টাকা নাও, দিয়ে ডিভোর্স দিয়ে দাও। ওনার কথা বাদ দেন, আপনার লাইফে কি হলো তারপরে? তো তারপরে 7 এপ্রিল মাংস রান্না করছে বাসায়, স্বামী স্ত্রী মিলে মাংস রান্না করতে করতে সে গরম তেল দিয়ে আমার হাত পুড়িয়ে দেয়। হাতটা ক্যামেরায় দেখেন। একদম হাত পুড়াইয়া দেয়। কিভাবে? গরম তেল দিয়া। কিভাবে? মানে গরম তেল হলো যে মাংস লাড়ালাড়ি করছে, লাড়ালাড়ি করতে করতে মানে এমনি হলো যে ফালাই দিছে হাতের উপর ইচ্ছা করে? ইচ্ছা করে। কিন্তু সে বলতেছে না ইচ্ছা করে না, এটা ইচ্ছা করে আমি করি নাই। তো আমি চিল্লাচিল্লি করছি, ভাড়াটিয়ারা আসছে, আমার মা আসছে পাশের রুম থেকে। যখন আমার হাতের এই অবস্থা দেখছে, আমার মা কান্না শুরু করছে। আমার তো রাগ উঠছে যে আমি তারে মারিয়ে ফেলবো। মানুষের যখন আঘাত লাগে তখন সব রকম সিচুয়েশানে যাইতে পারে। আমার মা বললো ভালোবেসে বিয়ে করছে, এরকম কষ্ট হবেই, মেনে নাও। ভাড়াটিয়ারা বলছে ভালোবেসে বিয়ে করছেন, ছেলে বেকার, কোনো কাজ করে না, আবার সেই আপনার উপরে আঘাত করতেছে। ভাড়াটিয়াদের সামনেও মনে করেন যে আমার নামে উল্টাপাল্টা কথা শুরু করছে, যে তারই মানে সেই তেল ফেলা হাত পুড়াইছে, এখন আমার দোষ দিতেছে। তো তারপর ডাক্তারের কাছে গেলাম, ট্রিটমেন্ট করাইলাম। ট্রিটমেন্ট করার পরে আসলাম। আমার মা 14 তারিখে চলে আসবে এলাকায়, দেশের বাড়ি চলে যাবে, যেহেতু সামনে কোরবানি, এই জন্য চলে যাবে। তো আমি আমার অফিস থেকে অগ্রিম বেতন, আমার কিছু জমানো টাকা সব মিলিয়ে 1,20,000 টাকা মতো জড়ো করছিলাম। তার মধ্যে রুম ভাড়া দিছি 10,000, মাসিক বাজার করেছি 6,000 টাকার, 1,04,000 টাকা আমার কাছে ছিল। তার মধ্যে আমি 2,000 টাকা নিয়ে আমার খালাতো ভাইয়ের বাসায় গেছি 13 এপ্রিল। যেহেতু আমার মা কালকে চলে যাবে, তো যাই আজকে, আমার ভাই যেহেতু ঢাকায় থাকে, ওর পুরো ফ্যামিলি নিয়ে, তো আমার মায়ের সাথে দেখা করায় আসি। তো নিয়ে গেছি ওখানে, 1,02,000 টাকা ব্যাগের মধ্যে ছিল, আমার গয়না 2.5 থেকে 3 ভরি মতো ছিল। তো আমার স্বামী আমার সব কিছুই জানতো, যে কোথায় কি থাকে না থাকে, এভরিথিং। তো আমি বললাম তুমিও চলো আমার খালাতো ভাইয়ের বাসায়। তো বললো যে না আমি যাব না, আমি যাব না, তুমি যাও, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু রেস্ট করব। আমি বললাম ঠিক আছে তাহলে থাকো, ওকে একটা চাবি দে, একটা চাবি আমি নিয়ে চলে যাই। তার মধ্যে আরেকটা ঘটনা, আমি কিন্তু 9 এপ্রিল চাকরি ছেড়ে দিছি। সে আমারে বলছে তোমার চাকরি করতে হবে না। সংসার কেমনে চলবে? তো ও যখন বললো চাকরি ছেড়ে দিতে হবে, তখন আমি বললাম ঠিক আছে, তাহলে 14 তারিখে যেহেতু মা এলাকায় যাবে, তাহলে মায়ের সাথে আমরা এলাকায় চলে যাব। সংসার কেমনে চলবে? সামনে যেহেতু আমের সময় আছে, আমাদের রাজশাহী চাপায় কিন্তু আম। তো বললাম যে তাহলে তুমি তাহলে আমার এলাকায় আমের ব্যবসা করবো। আমিও কিন্তু হলো যে অনলাইনে টুকটাক আমের ব্যবসা করি, মানে প্রত্যেক বছরে 100-150 মন করে আম সেল করি ঢাকায়। তো আমি বললাম যে তাহলে আম আচারে তোমার একটা বিজনেস ধরাই দেবো, তাহলে তুমি বিজনেস করবা। আর আমার একটা কম্পিউটার আছে, তাহলে কম্পিউটারের দোকান, মানে আমার আব্বা মারা যাওয়ার আগে একটা দোকান ছিল মুদিখানার। তো বললাম যে তাহলে ওই দোকানটা তুমি চালাবা, আর যেহেতু আমার গরুর খামার আছে সেটা আমি দেখাশোনা করব। আমরা তাহলে গ্রামের বাসায় চলে যাব। মানে তখনও দায়িত্ব আপনি নিচ্ছেন? হ্যাঁ, তখন আমি দায়িত্ব নিচ্ছি। পরেও আমাকে চাকরি ছাড়তে বললো, আমি চাকরি ছেড়ে দিলাম। জি।
35,000 টাকা মাসে বেতনের চাকরি আমি ছেড়ে দিলাম, হুম যে ও যেভাবে চাইবে আমি সেভাবেই চলবো। হুম তো চাকরি ছেড়ে দিলাম। পরে 13 তারিখে গেছি খালাতো ভাইয়ের বাসায়, আমরা একসাথেই ভাত খাইলাম। ভাত খেয়ে 2:30টার দিকে বাসার থেকে বের হয়েছি, আমি, মা আর আমার বোনের ছেলে। সে বাসায় আছে, বাসায় 1 ঘন্টা কথা বলছে ছাদের উপরে যে। ভাড়াটিয়ারা বলছে এত কার সাথে কথা বলেন? তো বললো যে আমি আমার একটু দরকারে কথা বলছি। তারপর 1 ঘন্টা পর ছাদ থেকে নেমে আসে। ছাদ থেকে নেমে আসার পরে সুন্দর করে ব্যাগে তার পোশাক আশাক, আমার ব্যাগ থেকে টাকা, গয়না, স্বর্ণের একটা চেন নিছে 1 ভরি 2 আনা, মানে ওই যে 2 লাল আর কি বলে, 2 লাল, আর হচ্ছে যে 1 লক্ষ ক্যাশ টাকাটা নিছে। এবং পুরো ঘর তছনছ করছে, সব কিছু খোঁজাখুঁজির চেষ্টা করছে যে আর কোথাও টাকা আছে কি না। তো সেদিন আবার ভাগ্য ভালো যে আমার ব্যাংক কার্ডটা আমি সাথে করে নিয়ে গেছিলাম। ব্যাংক কার্ডের পিন কিন্তু সে জানে। আমি তার এতই বিশ্বাস করতাম My God. যে আমার ব্যাংকের পিন কার্ড, আমার বিকাশ পিন নাম্বার সব আমি তাকে জানিয়ে রাখছি। হাজবেন্ড যদি ঘরে চুরি করে আর থাকে এটা কি? তো ও সন্ধ্যা 6টার দিকে ব্যাগে করে ওর পোশাক আশাক কয়েকটা নিছে। আমার কিনে দেওয়াই প্যান্ট পরছে, আমার কিনে দেওয়াই গেঞ্জি, আমারই জুতা পরে সে বাসার থেকে বের হয়েছে ব্যাগ নিয়ে। ভাড়াটিয়ারাকে বলছে যে আমি 40 দিনের জন্য তাবলিগ জামাতে যাইতেছি, আমার বউ আর শাশুড়ি আসলে তাদেরকে বললেন যাতে আমাকে মাপ করে দেয়। আচ্ছা, একজন ছেলে যাবে তাবলিগ জামাতে, তো বউয়ের কাছে মাপ চাইবে? তারপর আমরা তখন 10টা বাজে বাসায় আসি, রাস্তায় জ্যাম থাকার কারণে আমার দেরি হয়ে যায় আসতে। তো আয়সা দেখি মানে ঘরে তালা লাগানো। তো আমার কাছে কথা হলো ছেলে মানুষ হয়তো বা কোথাও চাটা খাচ্ছে বা বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। তো দেখা করতে যাওয়ার মানে এইরকম চিন্তা ভাবনা নিয়ে তালা খুলতেছি, আশেপাশে 3-4টা ভাড়াটিয়া আসা বলে আপনার জামাই গেছে গা। নে মানে তালা খুলতেই পারিনি, তার আগে বলছে আপনার জামাই গেছে গা। কই গেছে না, তো 40 দিনের জন্য তাবলিগ জামাতে গেছে আর আপনার আর আপনার মায়ের কাছে মাপ চাইছে। হুম যে ও তাবলিগ জামাতে যাবে তো বউ শাশুড়ির কাছে মাপ চাওয়ার কি আছে? আপনার বলে গেল না কেন? একটা ফোন করলে আর তো হতো। আমাকে ফোন দিতে পারতো, আমারে ফোন দিল না, আমারে কিছু জানাইলো না। ওর সাথে তো আমার কথাও হইলো, ও তো বললো যে না আমি বাসাতেই থাকবো। তা আমারে তো বলতো যে আমি তাবলিগ জামাতে যাচ্ছি, কি ভালো কি মন্দ, সে তো আমারে কিছু জানাইলো না। পরে রুমে ঢুকছি, ঢুকে দেখি পুরা ঘর মানে তছনছ হয়ে আছে। ব্যাগ ট্যাগ সব সময় আউলিয়া জাউলিয়া করে একদম নষ্ট করে ফেলাইছে। ভাড়াটিয়ারে বললাম যে আপা দেখেন তো আমার ঘরের অবস্থা কি, আপনারা তো আমার ঘরে এসে চাটা খান, দেখেন এরকম কি আমার ঘর থাকে? কয় না, আপনার ঘর তো সবসময় পরিপাটি থাকে, আপনার ঘরের অবস্থা এরকম কেন? বললাম যে আপা আমি যে ঈদের দিন গয়নাগাটি পরছিলাম আপনারা তো সবাই দেখছিলেন, আমার টাকা কিন্তু ছিল, আমার মা কিন্তু কালকে এলাকায় যাবে, টিকিটও কাটা আছে এবং টাকা সব কিছু এখানে আছে। তারপরে স্বামীর সাথে যোগাযোগ হয়েছে, তো ব্যাগে দেখি টাকা নেই। এরপর কি সঙ্গে স্বামীর চিহ্ন সাথে নাই। যোগাযোগ হয়েছে? ফোন দিচ্ছি, ফোন রিসিভ করে না। তারপর রাত 12টা পর্যন্ত তারে ফোন দিছি, ফোন রিসিভ করে না। পরে 3 সেকেন্ডের মানে 3 মিনিটের জন্য ফোন রিসিভ করছে। কি বললো? 3 মিনিটের জন্য ফোন রিসিভ করে বলে আমি এখন মসজিদে আছি, ঘুমাচ্ছি, যা কথা বলো তুমি সকালে বলবা। তারপর আমি বললাম যে তুমি মসজিদে আছো ভালো কথা, তোমার তো বাসা আছে, তোমার তো মসজিদে ঘুমাবার দরকার নেই, তুমি বাসায় ফিরে আসো। তখন বলে যে না আমি এখন মসজিদে আছি, যা কথা হবে তোমার সাথে সকালে। সকালে আমি কি বললো? আবার হলো যে ওরা একটু রেগেই বলছি যে চোরের আবার হলো যে মসজিদে ঘুমানো লাগে, তুমি বউয়ের ঘরে চুরি করছো কেন? আমি ডাইরেক্ট এভাবে বলছি, বউয়ের ঘরে কেন চুরি করলো? তুমি মসজিদে থাকবা, তাবলিগ জামাতে যাবা, যেখানেই যাও, তো তুমি বউয়ের টাকা গয়না কেন নিয়ে পালাইলা? তো বললো তুমি প্রমাণ করো যে আমি নিয়ে আসছি। বললাম বাসায় তুমি, আমি, আমার মা আর বোনের ছেলে ছাড়া কেউ থাকে না, সেখানে আমরা গেছি বেড়াইতে, তুমি ছাড়া কেউ ছিল না, তুমি যে ব্যাগ ট্যাগ নিয়ে গেলা, তো আমরা না আসা পর্যন্ত অপেক্ষা করতাম, তুমি যাইতা আমাদের বলেই যাইতা, আমাদের সামনে যেয়ে যাইতা। তারপর কথা হলো কবে আবার? তো ফোন কাটে দিল, ফোন কাটে দিয়ে ফোন বন্ধ। আমি তার বিভিন্ন জায়গায় খুঁজলাম, আমাদের ভাটারা এরিয়াতে যতগুলো মসজিদ আছে। ডিভোর্স লেটার কবে পাইলেন? তো ডিভোর্স লেটার এখন আমি হাতে পাইনি। শুনছেন ডিভোর্স দিছে? হ্যাঁ শুধু শুনছি, আমার কেস ভাষা করছেন কবে? কেস করছি হলো যে 16 তারিখে। 16 তারিখে কেস করছেন। আর ওর মা বাবার রিয়াকশন কি ছিল? তো
পরে যেখানে যেখানে যাইতো, আগে যে মেসে থাকতো সব জায়গা খোঁজাখুঁজি করছি। পরে ভাটারা থানাতে আমি একটা মামলা করি, যে যাতে ওরে ফিরে পাওয়া যায়। যে একটা অভিযোগ করি যে আমার টাকা পয়সা গয়নাগাটি এরকম টাইমে নিয়ে গেছে, ভাড়াটিয়াদের সাথে কথা বলে গেছে। তো ওই সূত্রে একটা অভিযোগ করি। অভিযোগ করার পরে ভাটারা থানার ওসির সাথে দেখা করি, দারোগার সাথে দেখা করি। তারা তদন্ত করে, কিন্তু তারা মামলা রেকর্ড করে না। বলে যে স্বামী স্ত্রী চুরির মামলা নাকি রেকর্ড হয় না। আচ্ছা, তো রেকর্ড করে নাই, ভালো কথা, ওটা হয়তো বা আইনের বিধানে আছে, রেকর্ড করে নাই। পরে আমার যে হাত পুরাইছে, আর ও আমার কাছে 5 লাখ টাকা চাইছিল। মানে আমার মায়ের সামনে বলছিল যে আমরা যে বাসায় থাকি ওই মানে বাসায়, পরে যৌতুক মামলা দিয়েছেন আপনি? হ্যাঁ, আচ্ছা। ওই বাসাতেই মানে একটা দোকান ফাঁকা হয়েছিল, তাই বলছিল যে আমি দোকান করব। ওইটা দিয়ে যৌতুক মামলা দিয়েছেন, কিন্তু হ্যাঁ, কথা হচ্ছে তারপরে কি তার সাথে আর যোগাযোগ হয়নি? না, তারপর তার সাথে আমার আর কোনো যোগাযোগ ওর হয়নি। পরিবার কি বলছে? ওর পরিবারের সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, সমাধান চাইছি, তারা কোনো সমাধান করে না। এই এখন পর্যন্ত এটাই ঘটনা? হ্যাঁ, পরে হয়েছে যে আমি 2 মে তাদের বাসায় মানে পুলিশ নিয়ে গেছে। যে আমার স্বামীর, মনে করেন সে যদি চুরি না করে, একটা মানুষ যদি চুরি না করে, তো সে মানুষ কি লুকা থাকবে কেন? ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সব বন্ধ করে দিবে? সে চাইলে তো আমার নাম্বার ব্ল্যাক লিস্ট করে রাখতে পারতো, তারপর যে আমি তার সাথে সংসার করবো না, তার বাসায় নাম্বার যাওয়ার পরে blacklist। কি কাণ্ড? তো আমি তার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমি তো চাইলেই হলো যে বাজারে সবাই জানাই আমি ওর বাসায় ঢুকতে পারতাম। আমি আমার শ্বশুরের মান সম্মান চিন্তা করে সরাসরি পুলিশ নিয়ে তাদের বাসার গেটে যেয়ে নামছি। নামে আমার শাশুড়ির সাথে কথা বলার চেষ্টা করছি। আমার শাশুড়ি অনেক খারাপ আচরণ করছে। তুমি খেলাধুলা করো, তুমি বেপরোয়া হয়ে চলো, তোমার মতো মেয়েকে আমরা বউ হিসাবে মেনে নিব না। আমার ছেলে তোমার এই তালাক দিয়ে পাঠাবে, তালাক গ্রহণ করে নিব। কাবিনের 2 লাখ টাকা আছে, কাবিনের টাকাটা নিয়ে তুমি হলো যে সমাধানে বসো। তুমি যদি বলো তাহলে এক্ষুনি তোমাকে কাবিনের টাকা দিয়ে দিব, আর তালাকের কাগজে সই করে নেব। বোন, আমার একটু কথা আছে, মানে গল্প আপাতত আগে শেষ করে আসেন। আমার দুটো ছোট কথা আছে। আপনি শিক্ষিত মানুষ, আপনি অনার্স মাস্টার্স করতেছেন, আপনি ন্যাশনাল লেভেলে বিরাট একটা অংশে ছিলেন খেলায়, আপনি চাকরি করেন এত বড়। আপনি, মানুষ একবার ভুল করে, আপনি তো ক্রমান্বয়ে ভুল করতেছেন। হ্যাঁ, ভুলের উপর দিয়ে আমার যাইতেছে। মানে যখনই ও ক্ষমা চাইতো তখনই আমি মনে করতাম এইবার মনে হয় ও ভালো হয়ে যাবে। এবং আপনার হাজবেন্ডের আমি কোনো দোষই দেখিনি এখানে, জানেন। আপনি নিজে যদি একটা পুরুষ মানুষের খাওয়া, থাকা, পড়া সব কিছু দেন, তাহলে কাজ করবে কেন? আপনারটা খাইতেছে, আপনারে মারতেছে, আপনারটা খাইতেছে, সারাদিন ঘুমাইতেছে, আপনি খুব পরিশ্রম করে আসতেছেন এবং আপনি বড় বড় চাকরি ছেড়ে দিতেছেন, আপনার জীবনটাকে আপনি সংকীর্ণ করতেছেন এবং তার জন্য আপনি সে যা বলতেছে, যেমনি বলতেছেন তার মতো করে হয়ে যাওয়ার চেষ্টা করতেছেন এবং এটাকে আপনি সহজভাবে দেখতেছেন। ব্যাপারটা তত সহজ না, বোন। সমস্যা আপনার না থাকলে এটা হওয়ারই কথা না। কারণ সে যখন আমাকে কান্দা কান্দা কথা বলতো যে দেখো, আর যখনই চাকরিতে যাইতো, চাকরিতে 1 দিন 2 দিন ডিউটি করার পরে আমার সে ফিরে আসতেছে না যে ভাই আমি স্ত্রী মানুষ, আমার দায়িত্বটা তোমার, আমি তো তোমার দায়িত্ব নিব না। আপনি কবে তার খাওয়া বন্ধ করে দিয়েছেন? দেন নাই? তারে আমি যখনই চাপ দিতাম যে তুমি চাকরি করো আমার, কিন্তু তারপরে তো দিতেন, তারপরে থাকতে দিতেন, তারপরেও আপনি চালাইতেন। তারে যখন, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন বিয়ে করতে গেলেন, আপনি তো বিসমিল্লাহ থেকে গলদ। যেই ছেলে ফোন বন্ধ করে ব্লক করে আছে, আপনি তার বাসায় গিয়ে বিয়ে করলেন। ও তো জীবন বাঁচানোর জন্য বিয়ে করছে আপনারা তখন। তারপর তখন হলো যে যখন এই ঘটনা ঘটলো, কোন ঘটনা নিয়ে ঘটলো? গেলাম না, এরপরে আমার আর গল্প শোনার আগ্রহ নেই। আমার ওই জায়গাটাই খটকা লাগতেছে যে মানে কি এমন ঘটলো, ছেলে কি এমন মধুর টুকরো যে এই ছেলেটাই আমার বিয়ে করতে হবে, এই ছেলের সাথে আমার থাকতে হবে, এই ছেলেরই আমার মাথায় করে রাখতে হবে। এইটাই বোন আমার কাছে মিলেন। এবং জানেন, আমার কাছে মনে হয় এগুলো একটা ব্যাড এক্সাম্পল। আপনি শিক্ষিত মানুষ, আপনি চাকরিজীবী মানুষ, আপনি কোথায় স্ট্রং হবেন তা না, আপনি এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, অন্য মেয়েদের শেখাচ্ছেন হ্যাঁ ঠিক আছে এরকম করে রাখো জামাইরে। এটা তো অনুচিত, বোন। আমি এটা ভুল করছি যে তারে আমি কখনো প্রেশার দিতাম না, কারণ আমার বাবা মারা গেছে, সে হয়তো বা ভালো হবে। আপনার বাবা মার সাথে আপনার জামাইর বেকার থাকার কি সম্পর্ক? আমি সবসময় চিন্তা করতাম যে এই মনে হয় ভালো হবে, এই মনে হয় ভালো হবে। এই নিয়ে বোন আমার আর আগ্রহ নেই। আপনি লাস্টলি যারা দেখতেছে তাদের জন্য যদি বলেন যে আপনার জীবন থেকে মানুষ কি শিখতে পারে? আমার জীবন থেকে যে এইরকম বেকার মানুষকে কেউ কখনো যাতে প্রশ্রয় এইটা না আগে দেয়। মনে হয় নাই। সারা দুনিয়ার মানুষ বেকার থাকলে বিয়ে করে না, আর আপনি সংসার করার পরে, ডিভোর্স করার পরে, হাত পুরানোর পরে মনে হলে বেকার না বিয়ে করেন। এটা তো আমি বুঝতে পারছি পরে, আমি অনেক বড় একটা ভুল করে দিছি। আমি এখন পর্যন্ত কোনো সমাধান পাচ্ছি না। আপনি কেস করছেন, আদালত নিশ্চয়ই, যেহেতু মামলা বিচারাধীন, সুতরাং মহামান্য আদালত সঠিক বিচার করবেন এবং নিশ্চিত থাকেন ভালো বিচার হবে।
কিন্তু মূল বিচারের জায়গায় আপনি হারিয়ে গেছেন, এটা আপনার বিসমিল্লাটাই আপনার ঠিক হয় নাই বোন। হ্যাঁ, যে অনুচিত। সে যখন প্রথমেই আমার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে গেল তার বোনের অপারেশন, আপনি টাকার উপরে দিয়ে গেছে, আপনার জানতে বেঁচে যাইতো, তো আপনার বিয়ের ট্যাগ পড়তো না, আপনার হাত পড়তো না, আপনার এতদিনের ঝামেলা হইতো না, আরো তো বেশি হারাইলো, আরো অনেক কিছু আমার হারিয়ে গেল। জীবনটাই নষ্ট হয়ে গেল আপনার। এখন মনে করেন যে আমার হারানোর আর কিছু বাকি নেই। বোন, যদি আপনার হাজবেন্ড এই ভিডিও দেখে তার জন্য কিছু বলেন। তো সে যদি দেখে, তো আমি তার একটাই কথা বলবো যে মানুষ মাত্রই ভুল করে, তুমি যতগুলো ভুল করছো নেক্সট টাইম মানে এরকম কারোর সাথে প্রতারণা কইরো না। তুমি যতগুলো মেয়ের এখন পর্যন্ত ভালোবাসার প্রলোভন দেখিয়েছো, কাউরে তুমি মন থেকে ভালোবাসো নাই। তুমি আমাকে টাকার লোভে ভালোবাসছো, টাকার লোভে বিয়ে করছো, তোমার মন টার্গেটই ছিল টাকা। এবং যেসব মেয়েদেরকে ভালোবাসছিলা সেসব মেয়েদেরকে কারো চেহারা দেখে, কারো শিক্ষাগত যোগ্যতা দেখা বা কারো আর্থিক অবস্থা দেখেই তুমি ভালোবাসছিলা। আর আমার এই দুর্বল পায়া যে আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, তুমি আমার ভেঙে পড়ার এই দুর্বল সুযোগ নিয়েই তুমি আমার অনেক আঘাত দিছো, তুমি আমার নিঃস্ব করে দিছো। এইরকম কারোর সাথে প্রতারণা কইরো না। ওপরে কিন্তু একজন আছে, সে কিন্তু এটার বিচার করবে। যদি সমাজের লোক, দেশের লোক এটা সঠিক বিচার না করে, আমি যদি সঠিক সমাধান না পাই, ওপরের ওই লোক কিন্তু ছাড়বে না। ওপরওয়ালা তোমাকে কখনো ক্ষমা করবে না। কারণ তোমার কাছ থেকে মানুষ কি শিখবে? তুমি একজন কোরআনের হাফেজ হয়ে তুমি একটা এতিম মেয়েরে ঠগাইছো। এতিম মেয়ে তুমি টাকা পয়সা নষ্ট করছো, তার জীবনটা নষ্ট করছো। তোমার সব কিছু ভালোবাসায় আমি এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে তুমি বেকার থাকার পরেও আমি তোমাকে ভালোবাসছি, বিয়ে করছি।